This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাজের চাপে বিএলওর অসুস্থতার অভিযোগ। বেলেঘাটার একটি নার্সিংহোমে ভর্তি বিএলও, বিক্ষোভ বিএলওদের। আপনাদেরকে জানাবো কাজের চাপে নাকি বিএলওরা অসুস্থ হয়ে পড়েছেন একজন, এবং বেলেঘাটার একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন বিএলও এবং বিক্ষোভ দেখাচ্ছেন অপর যারা বিএলওরা রয়েছেন তারা। দেখতেই পাচ্ছেন বেলেঘাটা হাসপাতালের সামনে একটি নার্সিংহোমের সামনে ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে, যেখানে অন্যান্য যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত তাদের যেটা অভিযোগ, কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন এই বিএলও এবং তারপরেই তাকে নার্সিংহোমে নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ করছেন তারা। অন্যান্য যারা তার সহকর্মী তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন নার্সিংহোমের সামনে, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এইখানে বন্দুক ঠেকিয়ে বলা হয়, ট্রিগার চাপিয়ে বলা হয় এক্ষুনি করে দিন, এক্ষুনি করে দিন। 8 ঘন্টা লাগে সব কাজ করতে, কোনো সময় লাগে না। 8 ঘন্টা সময় লাগে। কিসের 8 ঘন্টা? আমরা মানুষের ভোটার লিস্ট ঠিক করছি, আমরা ছেলে খেলা করছি না। আপনারা কি চাইছেন? আমাদের সময় চাই, আমাদের সহযোগিতা চাই। আমার নাম অঞ্জনা চক্রবর্তী, আমি 34 ওয়ার্ডে, আর আমার পার্ট নাম্বার হচ্ছে 187। ম্যাডাম, আপনারা যেটা বলছেন যে সময় এবং হচ্ছে গিয়ে প্রয়োজনে সহযোগিতা বলতে ডেটা এন্ট্রি অপারেটর, ডেটা, কিন্তু এখানে একটা অভিযোগ উঠে আসছে গতকাল আমরা যেটা দেখেছি যে রাজ্য সরকার ডেটা এন্ট্রি অপারেটর দিচ্ছে না, কারণ তাদেরকে তো কিছু টাকা দিতে হবে। এই টাকা দিচ্ছে না বলে ডেটা এন্ট্রি অপারেটর আসছে। সেটা তো আমাদের উপর প্রেশার হচ্ছে, একাধারে ফর্ম ডিস্ট্রিবিউশন, সেটা রিপোর্ট করতে না করতে কালেকশন করতে না করতে ডিজিটাইজেশন। আমরা এই কাজটা একসঙ্গে শুরু করে সবটা করব। আমি বাড়ি ফিরছি, কালেকশন করতে করতে মেসেজ আসছে এক্ষুনি ডিজিটাইজেশন করতে হবে। আমার রাতে 1:30, 2টো, 3টে কোনো সময় নিয়ে আমি বসে আছি। আমি সকাল থেকে বেরোচ্ছি, কিছুটা সময় আমি রাস্তায় ঘুরে ঘুরে ডিস্ট্রিবিউট করছি, তারপরে আমি কালেক্ট করছি, তারপর ঘরে বসে করছি। আমাদের কোনো জীবনে আমি ডায়াবেটিক পেশেন্ট, আর সময় বেলা ওষুধ খাই। আপনারা এই জানিয়েছেন ইয়ারও কে যে আপনাদের সময়ের প্রয়োজন বা কতটা সময়? আমরা পাই না, উনি কোনো কথাই শুনতে চান না। ওনাদেরকে অনেকবার আমরা বলেছি, আমাদের আপনাদের শোনালাম তাদের কি অভিযোগ, সেই অভিযোগ শোনালাম আপনাদেরকে। এবং আজ প্রথম নয়, এর আগেও একাধিক জায়গায় আমরা দেখেছিলাম যারা বিএলওরা রয়েছেন তারা একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়েছিলেন। এবং আজকে ঠিক কি ঘটনা, কেন এই বিক্ষোভ, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন সুজয়ের কাছে। সুজয়, তুমি সেখানে রয়েছো এই মুহূর্তে, তারা কি অভিযোগ করছেন, কি কারণে এই বিএলও অসুস্থ হয়ে পড়েছেন তিনি? দেখো, অনিমেষ নন্দী 34 নম্বর ওয়ার্ডের 205 নম্বর পার্টে তিনি আজকে সকালে কাজে এসেছিলেন এবং গত কয়েকদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছেন। আজকে তার উপর তিনি যখন কাজে আসেন তার উপর যে কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয় তার জেরে অসুস্থ হয়েছেন, এমনটাই তার সহকর্মীদের অভিযোগ। এবং সহকর্মীদের অভিযোগ, তারা কি চাইছেন সেটা আমি একটু তাদের কাছ থেকেই জানাই। মূল দাবিগুলো কি? অনিমেষবাবু কেন অসুস্থ হলেন এবং আপনারাও তো অসুস্থ হয়ে পড়তে পারেন। একদম, দেখুন যেভাবে আমাদের ওপর ওয়ার্ক প্রেশার বাড়ানো হচ্ছে দিনের পর দিন। প্রথমে আমাদের বলা হয়েছিল ফর্ম দিতে হবে এবং ফর্ম নিতে হবে, এখন বলা হচ্ছে ফর্মগুলো ডিজিটালাইজ করতে হবে। এবার এক একজনের পার্টে কারুর 1000, কারুর 1200 ভোটার, প্রত্যেকটা ফর্ম দেওয়া, তাদেরকে বোঝানো, আবার কালেক্ট করা, অ্যাট দ্য সেম টাইম সাইমেলটেনিয়াসলি বলা হচ্ছে ডিজিটালাইজ করা। এবার একটা বিএলওর যে ফোন, সেই ফোনে প্রচুর ফোন আসছে, সকাল 6টা, 6:30 থেকে রাত 1টা, 1:30 অবধি ফোন আসছে। ডিজিটালাইজ করার সময় আমি যখন অনলাইনে করছি বিএলও অ্যাপে, সেই সময় 4টে ফোন। অর্থাৎ তারা চাইছেন যে তারা যে কাজটা করছেন তার পরবর্তীতে কোনো বিশেষজ্ঞ কারো সাহায্য নেওয়া হোক, যে বিশেষজ্ঞরা ডিজিটাইজেশন প্রক্রিয়া, ডেটা এন্ট্রি করার কাজ, সেই সমস্ত কাজটি করবেন। এই দাবিগুলো কিন্তু এই মানুষগুলো রয়েছেন। দিদি, আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনি কিছু সময় আগে বলছিলেন যে আপনার কাছে ভোর 4টের সময় ফোন আসছে, বিদেশ থেকে ফোন আসছে, এখানকারই কারো পরিবারের সদস্য ফোন ক্রমাগত আসছে। এবার ব্যাপার হচ্ছে তার মাঝখানে তো আমাদের প্রচুর কাজ থাকছে। আমাদের তো মানে ওইগুলো ডিজিটালি আমাদের আপলোড করতে হচ্ছে, সব করতে হচ্ছে। যদি সমস্ত কিছু সার্ভার একদম ঠিকঠাক থাকে তাহলে পার ফর্মে টাইম লাগছে 10 মিনিট, সার্ভার ঠিক থাকছে না, ঘুরেই যাচ্ছে, তো ফলে ওই টাইমটা 1 ঘন্টাও হয়ে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে। ফলে এটা আমাদের পক্ষে সম্ভব না, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা, পরিস্থিতি কি আপনাদের স্কুলে যেতে হচ্ছে, ক্লাস করতে হবে? আমাদের স্কুলে যেতে হচ্ছে না, হতে গেলে সেটা সম্ভবই ছিল না কোনোভাবেই। তারপর যেটা হচ্ছে, আমাদের প্রাথমিকভাবে তো 50টা করে ফর্ম দেওয়া হয়েছে, প্রাথমিকভাবে তো আমাদের পুরো ফর্ম দেওয়া হয়নি। আর যদি ধরুন কাউকে পুরো ফর্ম দিয়েও দেওয়া হয়, সে একদিনে 200-250 বেশি বিলি করতে পারবে?
মানে দশভুজা হওয়ার প্রয়োজন নাকি, কমিশন তাই চাইছে? হ্যাঁ, আমি জানি না কমিশন কি চাইছে, এবং কমিশন আমাদেরকে কিন্তু পুরো অন্ধকারেই রাখছে। আমাদের কাছে কোনো টোটাল ট্রেনিং নেই প্রপার। এই যে এটা ও ভালো বলতে পারবে, ওর সাথে কথা বলি। মানে 10 হাত হলে ভালো হতো নাকি? হ্যাঁ, 10 হাত হলে মনে হয় ভালো হতো। আর যাবতীয় যা দায় দায়িত্ব সেটা তো কমিশন আমাদের উপরই চাপিয়ে দিচ্ছে, বিএলওদের উপর চাপিয়ে দিচ্ছে। ভুল ভ্রান্তি যা হবে ইন ফিউচার, এই কাজটা শেষ হয়ে যাওয়ার পরেও আমাদেরকে এর সাইড এফেক্টটা ভোগ করতে হবে। মানে অনিমেষ নন্দীর জায়গায় আপনিও হতে পারতেন না? আমারও তো প্রেশার, আমারও তো ডায়াবেটিস আছে, আমারও হতে পারে যে কোনো মোমেন্টে। তো যে কোনো মোমেন্টে যে কোনো কারোরই হতে পারে। 59 বছরের আমাদের এক দিদি, তিনি কি করে ডিজিটালাইজেশন করবেন? তিনি তো কিছুই বোঝেন না, মোবাইলের কিছুই বোঝেন না। তাকে এখন রাত্রি 10টা 11টা অবধি বাড়ি বাড়ি এই যে প্রথমে আপনারা শিট দিলেন, কাগজ দিলেন, আবার সেটাকে বলছে ডিজিটাল, মানে ধাপে ধাপে কি কাজের বোঝা বাড়ছে? কাজের বোঝা প্রচণ্ড বাড়ছে, এবং সেটা ঘন্টায় ঘন্টায় মেসেজ আসছে, ঘন্টায় ঘন্টায় মেসেজ আসছে যে এই কাজটা করে দিতে হবে, এর মধ্যে করে দিতে হবে, এই দিনের মধ্যে দিতে হবে। এইগুলো আমাদের পক্ষে একটা মানসিক প্রচণ্ড চাপের। যদি একটু কথা বলবো, এই কাজের জন্য আপনার নিশ্চয়ই এই এলাকায় বাড়ি না, দূর থেকে এসেছেন, সকালে কথা থেকে আসছেন? আমার এই এলাকায় বাড়ি, এবার আমার পাড়ার মধ্যেই পড়েছে আমার পাট, কিন্তু হলে কি হবে, আমার সন্ধে হলে পরে যারা অনেক দূরে চলে গেছেন তারা কি করছে, আসছেন, এসে আমার বাড়ি থেকে ফর্ম নিয়ে যাচ্ছেন। এবার আমাকে তো ফর্ম তুলতে বেরোতে হচ্ছে, সেটাকে আবার দিতে হচ্ছে, প্লাস বাড়িতে এতজন চলে আসছে আমার বাড়ি ফিল আপ করানোর জন্য। অনেকে ফর্ম নিয়ে চলে আসছে যে দেখে দিন আপনি ঠিক আছে কিনা, যেহেতু আজকে কি করবেন আপনারা? তো সবাই এখানে একটা নিজেদের দাবি দেওয়া জানাতে, অভিযোগ জানাতে জড়েছেন, আজকের কাজটা কি হবে না সেটা ব্যাহত? আজকে আমরা আমাদের সহকর্মীর সাথে আমরা এখন থাকছি, আমরা সুস্থ না হলে আমরা যাচ্ছি না, কারণ ওনার বাড়ি অনেক দূরে, ওনার বাড়ির লোক এখন এখানে এসে পৌঁছাননি, বাড়াইপুরে ওনার বাড়ি। একেবারে শুনতে পাচ্ছে সহকর্মীর পাশে দাঁড়ানো, সহকর্মীর পাশে দাঁড়াতেই তারা সকাল থেকে জড়ো হয়েছেন, এবং এরা যারা রয়েছেন প্রত্যেকেই আশঙ্কা করছেন যে তারাও হতে পারেন অসুস্থ, তারাও অনিমেষ নন্দী হতে পারেন, তারাও এই বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি থাকতে পারেন, যেটা এই মুহূর্তে অনিমেষ নন্দী রয়েছেন এই বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, এবং এই মানুষগুলো চাইছেন তাদের সাথে যেন এমনটা না হয়, এবং অনিমেষবাবু দ্রুত সুস্থ হয়ে উঠুন, এবং তাদের যে অভিযোগ, অর্থাৎ কাজের সময় বাড়ানো, তাদের কাজে হাত মেলানোর জন্য এমন একজন বিশেষজ্ঞ থাক যারা তাদের কাজটাকে কিছুটা হালকা করতে পারে। তার কারণ তাদের নাম্বার কারো 1000 মানুষের কাছে, কোথাও 1500 মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তারা তাদের অভিযোগ, তাদের সমস্যায় পড়লে রাত বিরেত ভোর রাতে ফোন করছে, ফলে এই মানুষগুলো খাবেন কখন, ঘুমাবেন কখন, বাড়ির কাজই বা কখন করবেন, আর কখনো এসআইআর প্রক্রিয়ার সেই কাজ করবেন, সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা এখানে জড়ো হয়েছে। একেবারে মানে একাধিক দাবি তাদের রয়েছেন, এবং যতক্ষণ পর্যন্ত না তাদের সহকর্মী সুস্থ হচ্ছেন ততক্ষণ তারা এখানেই থাকবেন, অন্তত এমনটাই দাবি করছেন তারা। এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলের একাংশে কি প্রতিক্রিয়া শোনাই আপনাদের? নির্বাচন কমিশন এসআইআরটা পুরোপুরি গায়ে জবরদস্তি করছেন। রাজ্য সরকারের প্রতিবাদ করার সুযোগ আছে, আর কি করার থাকবে। কিন্তু বিএলও আমি দেখেছি যে অনেক জায়গায় তাদের অসুবিধা হয়েছে। ওরা নির্বাচন কমিশন বলেছে যে দরকার হলে তাদের অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে, তার কি ফল দাঁড়ায় দেখতে হবে। আমার তো মনে হয় যে এই সংঘাত গুলোকে পেছন থেকে মদত দেওয়ার পেছনেও কোনো রাজনৈতিক দল, বিশেষ করে শাসক দল আছে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। এই রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষকদেরকে ডিএ নিয়ে এই মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন বেশি বেশি করে ঘেউ ঘেউ করবেন না, ফলে সরকারি কর্মচারীদের কুকুরের সাথে তুলনা করা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলকে নির্বাসন পাঠানোর ক্ষেত্রেও বিএলওরা বড় ভূমিকা নেবেন, সরকারি আধিকারিকরা স্বচ্ছতার সাথে কাজ করবেন, এই বিশ্বাস আসছি। বিজেপির বিএলএকে হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। এসআইআর এর ফর্ম তুলতে ভোটারদের বাড়ি না যাওয়ার নির্দেশ। ভাইরাল অডিও সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা। আতঙ্কে বিজেপি কর্মী ঘোলা থানায় অভিযোগ দায়ের। মুখে কুলুপ অভিযুক্ত তৃণমূল নেতার। পাল্টা তৃণমূল নেতাকে হুমকির অভিযোগ বিজেপি যুব নেতার বিরুদ্ধে। ওই যে ফর্ম তুলতে যাচ্ছে না, তুই যাবি না? আমি যাবো না। না, কারণ তৃণমূলের ছেলেরা এই নিয়ে একটুখানি কালকে রাত্রিবেলাও যেমন আলোচনা হয়েছে, বুঝতে পেরেছিস? মানে যেহেতু আমি তুই সঙ্গে সঙ্গে থাকছি, তো আমি তো পরশু দিনে ছিলাম না, কালকেও ছিলাম না, তা তোকে বলছি যে বিজেপি কয়েকজন বেশি বাড়াবাড়ি করছে, এই করছে সেই করছে। তা আমি তখন রাত্রিবেলা আসছিলাম আর কি। তুই এখন আমার নিজের লোক বলে সেটা বলছি আর কি, তুই তো ফর্ম দিয়ে দিয়েছিস, এবার ওরা তুলে নেবে।
মানে যতটা পারবি অত করবি, খুব বুদ্ধি করে করবি যা করার। গতকাল সকালবেলা তৃণমূল সাপোর্টার বলতে পারেন এবং আমাদের যে কাউন্সিলর রয়েছে 25 নম্বর ওয়ার্ডে, তার রিলেশনে মামা হয় হিমাংশু দেবের মামা শ্যামল লোধ, তিনি আমাকে ফোন করেন সকালবেলা। ফোন করে আমাকে মানে রীতিমতো বলেন যে আমি ফর্ম বিলি করেছি সেটা ঠিক আছে, কিন্তু ফর্ম যখন নাকি কালেকশন হবে সেই সময় যেন আমি তাদের সাথে মানে বিএলওর সাথে যেন কোনো রকমভাবেই না দিই। তো এই ধরনের একটা থ্রেট আমাকে যখন সকাল সকাল ফোন করে ওঠে, তো যেহেতু আমার বউ আমার পাশে ছিল, তো সে সেই কথা শুনে খুবই আতঙ্কিত হয়ে যায়। আমার বাড়িতে আমার মেয়ে রয়েছে, সেও আতঙ্কিত হয়ে ওঠে, এবং তার সাথে সাথে আমার বয়স্ক মা, সেও আতঙ্কিত হয়ে ওঠে। তো এই ধরনের আতঙ্কের থেকে রেহাই পাওয়ার থেকে যদি কিছু বাঁচার কিছু উপায় আমার কাছে আসে, সেটা থেকে কিছু রেহাই পাওয়ার জন্য আমি আমার মণ্ডল সভাপতির কাছে জানাই, এবং আজ আমার মণ্ডল সভাপতিকে নিয়ে আমি গোলা থানায় এসে একটা কমপ্লেন করে গেলাম। এসআইআর করে স্বচ্ছ ভোটার তালিকায় নির্বাচন হলে বিহারে আমরা ফলাফল দেখেছি কি হতে পারে, তো আগামী দিনে এখানেও এই একই অবস্থা হবে। আর এই তৃণমূলের চুনোপুটি যারা এখন বড় বড় আওয়াজ দিচ্ছে, এদের তো দুদিন বাদে খুঁজেই পাওয়া যাবে। আর পানিহাটির একটা বিএলের গায়ে হাত উঠলে তার পাল্টা জবাব দেওয়া হবে, দেখবো কে আসে কাকে বাঁচাতে তখন। এসআইআর আবহে সিএএ ক্যাম্প শঙ্কর ঘোষে 2002 এর তালিকায় নাম না থাকা হিন্দুদের জন্য ক্যাম্প, বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দিতেই ক্যাম্প। শিলিগুড়িতে সিএএ ক্যাম্প খুলে দাবি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষে। এই মুখ্যমন্ত্রী মানুষকে কতখানি বিভ্রান্ত করতে পারে তার সবথেকে বড় প্রমাণ এসআইআরে হয়েছে। সিএএ এর ক্ষেত্রেও ঠিক একইভাবে উনি মানুষকে বিভ্রান্ত করছেন। আমি সবার কাছে অনুরোধ করব, এসআইআর হোক সিএএ হোক, কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে পা দেবেন না। এসআইআর সিএএ নিয়ে কোনো ধরনের রাজনীতি নয়।